আচ্ছা শোন, আগের দিন বারনৌলির নীতি হয়েছিল তাই তো? বারনৌলির নীতিতে কি ছিল? বারনৌলির নীতিতে কি ছিল? প্রথমে কি লিখেছিলাম? যে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি সমান ধ্রুবক। এবার এখান থেকে আমরা কি করেছিলাম? রো জি কমন নিয়েছিলাম। রো জি কমন নিতে কি পেয়েছিলাম? হাফ ভি স্কোয়ার বাই জি প্লাস এইচ প্লাস পি বাই রো জি সমান ধ্রুবক এসেছিল তাই তো? এই ভি স্কোয়ার বাই 2g কে কি বলেছিলাম? বেগ শীর্ষ। আর এইচ কে কি বলেছিলাম? উচ্চতা শীর্ষ। এটাকে কি বলেছিলাম? চাপ শীর্ষ। তারপরে বলেছিলাম কি, যে যদি কোনো নল অনুভূমিক থাকে, এই চুপ করবি, যদি কোনো নল অনুভূমিক থাকে তাহলে দুটো স্থানে, যদি কোনো নল অনুভূমিক থাকে তাহলে দুটো স্থানে কি হবে? এইচটা থাকবে না, থাকবে কত? হাফ ভি স্কোয়ার বাই জি প্লাস পি বাই রো জি সমান ধ্রুবক। এটা এসেছিল, যেটা হচ্ছে কি অনুভূমিক যদি কোনো নল থাকে। এবারে কথা হচ্ছে যে এখান থেকে কি বোঝা যাচ্ছে? যদি কোনো জায়গায় দেখ দুটো সংখ্যা, না আমি যদি বলি দুটো সংখ্যাকে যোগ করে আমি ধ্রুবক পাই, ধর একটা যদি 2 হয়, একটা যদি 8 হয়, তাহলে 10 পাচ্ছি। যদি বলি না আমি এই সংখ্যাটাকে 4 করব, তাহলে এখানে কত হওয়া উচিত? 6 হওয়া উচিত, তবে গিয়ে 10 আসবে। যদি এটাকে আরো বাড়াই, যদি বলি না আমি এটাকে 7 করব, তাহলে এটা 3 আসবে। তার মানে কি, যদি দুটো সংখ্যার যোগফল মিলে ধ্রুবক আসে, তাহলে একটা যদি বাড়ে তাহলে কি হবে? অপরটা কমে যেতে হবে, তবে গিয়ে কি হবে? টোটালটা ধ্রুবক থাকবে। তাহলে এখানে দেখ, আমি যদি বলি যে নলের মধ্য দিয়ে যে জায়গাতে জল জোরে যাচ্ছে, মানে জোরে জল যাচ্ছে মানে কি, প্রবাহের বেগ বেশি, যেখানে প্রবাহের বেগ বেশি মানে ভি মানে কি, গতিবেগ, গতিবেগ যেখানে বেশি হবে সেখানে কি হয়ে যাবে? চাপ কমে যাবে। গতিবেগ যদি বেশি হয় তাহলে কি হবে? সেখানে চাপ কমে যাবে। এখানে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলোকে আমাদেরকে লিখতে হবে, পরীক্ষাতে পড়তে পারে। যেমন প্রথম কোশ্চেন হচ্ছে কি, যে ঝড়ের সময়, আমি বলছি আগে শুনে নে, যে ঝড়ের সময় বাড়ির টিনের চাল উড়ে যায় কেন? এটা একটা কোশ্চেন। আর কি কোশ্চেন, যে দ্রুতগামী ট্রেনের যদি পাশে দাঁড়িয়ে থাকে কেউ, তাহলে তার ট্রেনের দিকেই, মানে ট্রেন কিন্তু তাকে মানে টেনে নেবে ট্রেনের দিকে, মানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। ধর আমি এখানে দাঁড়িয়ে আছি, তো আমার সামনে দিয়ে ট্রেন গেল, কি হবে? ট্রেন যে যাচ্ছে ট্রেনের দিকেই আমাকে আকর্ষণ করে নেবে, এরকম একটা। কেন হচ্ছে? এই বার্নৌলির নীতি দিয়ে উত্তরটা আসবে। কিরকম হচ্ছে আমি প্রথমে বলে দিচ্ছি, তারপরে লিখছি, ঠিক আছে? ধর বাড়ির টিনের চাল কেন উড়ে যাবে যদি বলি, ধর এই একটা বাড়ি আছে, তার উপরে হচ্ছে কি টিনের চাল আছে। এবারে কি হচ্ছে, ঘরের ভেতরে বায়ু আছে, ভালো করে শুনবি, ঘরের ভেতরে বায়ু আছে। যখন ঝড় হচ্ছে তখন কি হচ্ছে? এই ওপর দিয়ে খুব জোরে বায়ু প্রবাহ হচ্ছে। হুম, তাহলে যদি জোরে বায়ু প্রবাহ হয়, তাহলে এখানে কি হবে? চাপ কি হবে? কম হবে। তাহলে ঘরের ভেতরে তাহলে কি হবে? চাপ বেশি, ঘরের বাইরে মানে টিনের চালের ওপরে চাপ কম। তাহলে কি হবে? এই ঘরের ভেতরে যদি চাপ বেশি হয়, এখানে যদি চাপ কম হয়, তাহলে টিনের চাল কি হবে? ছেড়ে উপরের দিকে উঠে যাবে না? যে কোনো জিনিস কোথায় যায়? যেখানে চাপ কম, চাপ বেশি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। তার মানে কি হবে? এখানে টিনের চাল উড়ে যাওয়ার কারণ কি, যে এত জোরে বায়ু প্রবাহ হচ্ছে। বার্নৌলির নীতি থেকে আমরা কি বুঝবো? যে এখানে বায়ুর চাপ অনেক কমে গেছে, তাহলে কি হবে? এই টিনের চাল উড়ে যাবে। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর লিখ, ঠিক আছে? এগুলো ভালো কোশ্চেন এখান থেকে দেবে। লেখ, তীব্র ঝড়ের সময়, তীব্র ঝড়ের সময়, ঠিক আছে, তীব্র ঝড়ের সময় খড়ের বা টিনের চাল, খড়ের বা টিনের চাল উড়ে যায় কেন? ঠিক আছে, কেন কি, এগুলো এমনিতে একটু হালকা হয়, তাই বলে মানে পাকার বাড়ির ছাদ উড়ে যাবে অত জোরে ঝড় হবে না, ঠিক আছে? তাহলে তো, তাহলে তোদের বাড়ির বাড়ি সেরকমই আমফান ঝড়ে। ঠিক আছে, লেখ লেখ লেখ,
তীব্র ঝড় হলে তীব্র ঝড় হলে তীব্র ঝড় হলে খড়ের চালের ওপর দিয়ে খড়ের চালের ওপর দিয়ে খড়ের চালের উপর দিয়ে বায়ু প্রবাহের বেগ অনেক বেশি হয়। খড়ের চালের উপর দিয়ে বায়ু প্রবাহের বেগ অনেক বেশি হয়। একটু রাখ, লাস্টে নেবো, লাস্টে নেবো। ঠিক আছে, খড়ের চালের বললাম বায়ু প্রবাহের বেগ অনেক বেশি হয়, ফলে গতিশক্তিও বেশি হয়। বেগ বেশি হলে কি হবে? গতিশক্তিও বেশি হবে, ফলে গতিশক্তিও বেশি হয়। এবং এবং বার্নৌলির নীতি অনুযায়ী বার্নৌলির নীতি অনুযায়ী বার্নৌলির নীতি অনুযায়ী এক্ষেত্রে চাপ এক্ষেত্রে বায়ুর চাপ এক্ষেত্রে বায়ুর চাপ অনেক কমে যায়। ঠিক আছে, অনেক কমে যায়। পূর্ণচ্ছেদ। ঘরের ভেতরের বায়ু মোটামুটি স্থির থাকায় সেখানে বায়ুর চাপ হ্রাস পায় না। ঠিক আছে, তাহলে কি হলো যে খুব জোরে বায়ু প্রবাহ হওয়ার জন্য গতিবেগ অনেক বেশি হচ্ছে চালের ওপরে, ফলে গতিশক্তি বেশি হচ্ছে। বার্নৌলির নীতি অনুযায়ী ওখানে চাপ অনেক কমে যাবে। ঘরের ভেতরের বায়ু মোটামুটি স্থির থাকায় সেখানে বায়ুর চাপ হ্রাস পায় না। পূর্ণচ্ছেদ দিয়ে লেখ যে অর্থাৎ এক্ষেত্রে বাড়ির ভেতরে বায়ুর চাপ চালের ওপরের বায়ুর চাপের থেকে বাড়ির ভেতরের বায়ুর চাপ চালের ওপরের বায়ুর চাপের থেকে অনেক বেশি হয়। অনেক বেশি হয়। অনেক বেশি হয়। ফলে খড়ের চালের উপর একটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। ঊর্ধ্বমুখী বল মানে উপরের দিকে, তাই না? ফলে খড়ের চালের উপর একটি ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। এই বল খুব বেশি হলে খড়ের চাল উড়ে যায়। বইতে যেমন ছিল তেমন লিখেছি, শুধু দুটো একটা কথা আমি যোগ করেছি, সেটা হচ্ছে কি বার্নৌলির নীতি অনুযায়ী লিখেছি, আর হচ্ছে ওই ঘরের ভেতরের বায়ুর চাপ হচ্ছে কি খড়ের চালের উপরে বায়ুর চাপের তুলনায় অনেক বেশি হয়, এরকম কিছু লিখেছি। ঠিক আছে, তাহলে পুরো কোশ্চেনের অ্যান্সার বোঝা গেছে। বার্নৌলির নীতি অনুযায়ী এরকম হচ্ছে। সেকেন্ড কোশ্চেন লেখ, দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? ঠিক আছে, এখানে কিরকম হচ্ছে
ধর এটা হচ্ছে কি ট্রেন লাইন, এই ট্রেন লাইনের ওপর দিয়ে ট্রেন খুব জোরে যাচ্ছে, আর এখানে কোনো লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, হয়েছে? তাহলে এই ট্রেনটা যখন খুব জোরে যাবে, এই ট্রেন যাওয়ার সাথে সাথে এর যে আশেপাশের যে বায়ু আছে সেটাও জোরে যাবে ওর সাথে সাথে, তাই না, ট্রেনের সাথে। এখন এই লোকটা ট্রেনের দিকে মুখ করে আছে, তাহলে ওই লোকের মানে ট্রেনের দিকে যে মুখ করে আছে মানে ট্রেনের যে দিকে বস্তু মানে লোকটা আছে, ওইখানে কি হচ্ছে বায়ুর গতিবেগটা বেশি হয়ে যাচ্ছে, ফলে কি হবে এখানে চাপ কমে যাবে। আর লোকটার এই সাইডে মানে ট্রেন যেদিকে যাচ্ছে তার বিপরীত সাইডে কি হবে, বায়ু যেমন কে তেমন আছে, অত বেশি বেগে যাচ্ছে না, মানে এখানে বায়ুর চাপ তত কিছু কমছে না, বায়ুর চাপ যেমন কে তেমন আছে। তাহলে হচ্ছে কি লোকটার যেদিকে ট্রেন আছে সেই দিকে বায়ুর চাপ অনেক কমে গেছে, কিন্তু তার এদিকে কিন্তু বায়ুর চাপ যেভাবেই ছিল সেভাবে আছে। তার মানে কি এক সাইডে যদি অনেক কমে যায় তাহলে এই সাইডে কি হবে, এর তুলনায় অনেক বেশি। এই সাইডে যদি অনেক কমে যায় তাহলে কি বলবো, এই সাইডে বায়ুর চাপটা অনেক বেশি, তাহলে কি হবে এই লোকটাকে ধাক্কা দিয়ে ট্রেনের দিকেই ঠেলে দেবে। হ্যাঁ, ঠিক আছে। ফলে কি হবে, লোকটা কি হবে ট্রেনের দিকেই ঝুঁকে পড়বে, ট্রেনের উপরে পড়ে যেতে পারে, ফলে দুর্ঘটনা হতে পারে। এটাকে লিখতে হবে, ঠিক আছে। লেখ, দ্রুতগামী ট্রেনের সংলগ্ন, দ্রুতগামী ট্রেনের সংলগ্ন সংলগ্ন বায়ুর বেগ, দ্রুতগামী ট্রেনের সংলগ্ন বায়ুর বেগ অনেক বেশি হয়, অনেক বেশি হয়, ফলে গতিশক্তিও বেশি হয়, ঠিক তো, ফলে গতিশক্তিও বেশি হয়। পূর্ণচ্ছেদ, বার্নৌলির নীতি অনুযায়ী, বার্নৌলির নীতি অনুযায়ী কমা কমা একটা দিবি, অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে, আচ্ছা আগের কোশ্চেনটাতে বার্নৌলির নীতি অনুযায়ী লিখেছিলাম তো, ওখানেও অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে কথাটা লিখতে পারতিস। অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে কেন লেখা হচ্ছে বলতো, যে এই যে যে লিখছি না যে হাফ ভি স্কোয়ার বাই জি প্লাস পি বাই রো জি ইজিক্যালস টু ধ্রুবক লিখছি না, এটা কখন লিখছি যখন পাইপটা কি ছিল, অনুভূমিক ছিল, তাই না, মানে দু জায়গাতে কি ছিল, উচ্চতা সমান ছিল। বাড়ির চালের উপর দিয়ে যখন বায়ুটা যাচ্ছে তখন কি হচ্ছে, এটা যদি ভূপৃষ্ঠ হয় এখানে যতটা উচ্চতায় আছে এখানেও ততটা উচ্চতায় আছে, এই জন্য আমি কি বলতে পারি যে এখানে যে বায়ু প্রবাহটা যাচ্ছে না সেটা হচ্ছে কি না একটা অনুভূমিক নলের মধ্য দিয়ে জল যাওয়ার মতোই হচ্ছে, ঠিক আছে, ওই জন্য অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে কথাটা লেখা হচ্ছে। তাহলে কি লিখছি, বার্নৌলির নীতি অনুযায়ী অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে, বার্নৌলির নীতি অনুযায়ী অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পেলে, গতিশক্তি বৃদ্ধি পেলে, গতিশক্তি বৃদ্ধি পেলে প্রবাহীর চাপ কি হবে, হ্রাস পায়, প্রবাহীর চাপ হ্রাস পায়। বার্নৌলির নীতি অনুযায়ী অনুভূমিক প্রবাহের ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পেলে চাপ হ্রাস পায়। তাই তাই দ্রুতগামী ট্রেনের সংলগ্ন, তাই দ্রুতগামী ট্রেনের সংলগ্ন সংলগ্ন স্থানে স্থানে বায়ুর চাপ, দ্রুতগামী, তাই দ্রুতগামী ট্রেনের সংলগ্ন স্থানে বায়ুর চাপ দূরের বায়ু অপেক্ষা, দূরের বায়ু চাপ অপেক্ষা, দূরের বায়ু চাপ অপেক্ষা কমে যায়, আচ্ছা পূর্ণচ্ছেদ। সুতরাং ব্যক্তির যেদিকে, সুতরাং ব্যক্তির যেদিকে
সুতরাং ব্যক্তির যে দিক, ঠিক আছে না, সুতরাং ব্যক্তির যে দিক, অসুবিধা নেই। সুতরাং ব্যক্তির যে দিকে লিখতে পারিস, দিক লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। সুতরাং ব্যক্তির যে দিক ট্রেনের বিপরীত দিকে থাকে, ব্যক্তির যে দিক ট্রেনের বিপরীত দিকে থাকে, সেদিকের বায়ুচাপ, সেদিকের বায়ুচাপ বেশি হওয়ার জন্য, বেশি হওয়ার জন্য ব্যক্তির ওপর, ব্যক্তির ওপর ট্রেনের দিকে, ব্যক্তির ওপর ট্রেনের দিকে একটি, একটি লব্ধি বল ক্রিয়া করে, একটি লব্ধি বল ক্রিয়া করে, যা ব্যক্তিকে ট্রেনের দিকে, যা ব্যক্তিকে ট্রেনের দিকে ঠেলে দেয়, ঠিক আছে, ঠেলে দেয়, ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এই যে প্রশ্নের উত্তর, দেখ এই যে প্রশ্নের উত্তর যেভাবে লেখা হয়েছে, পরীক্ষাতে কোশ্চেন পড়লে যদি পুরো এরকম করে লিখে দিতে পারিস, একটা নাম্বারও কাটবে না। এবারে কি হয়, পরীক্ষাতে লেখার সময় কি হয়, আমাদের দু একটা কথা কেউ ছেড়ে যায়, নিজের মতো করে লিখে দেয়, আর বলিস কি যে স্যার নাম্বার দেয়নি বা কোনো, অ্যাকচুয়ালি লেখার সময় পুরোপুরি ভাবে ঠিকঠাক করে লেখা হয় না, এই জন্য নাম্বারটা কাটে। ঠিকঠাক করে যদি সাজিয়ে গুছিয়ে লিখতে পারিস তাহলে মোটামুটি নাম্বার কোনো কাটবে না। ভৌত বিজ্ঞানে, জীবন বিজ্ঞানে এখন 100-র 100ও পাচ্ছে, ঠিক আছে, নাম্বার কিন্তু সেভাবে কাটে কেন, ঠিক লিখলে নাম্বার কাটবে না, তো এটা বিজ্ঞানের সাবজেক্ট, ঠিক আছে। আর কি আছে লেখ, বার্নৌলির নীতির প্রয়োগ, ঠিক আছে, না এটা হচ্ছে, এটা হচ্ছে এরকম লিখবি যে বার্নৌলির নীতির কোথায় প্রয়োগ করা হয়, কয়েকটি উদাহরণ দাও, ঠিক আছে, বার্নৌলির নীতির প্রয়োগের উদাহরণ, ঠিক আছে, কোথায় কোথায় প্রয়োগ করা হতে পারে এরকম কয়েকটা উদাহরণ। কি কি হচ্ছে না, দেখ সেই দেখেছিস যে বাড়িতে মানে হচ্ছে কোনো ফসলে যখন হচ্ছে স্প্রে করা হয়, কিরকম করা হয় বলতো, স্প্রেটা কেমন করা হয়? হ্যাঁ, এখানে মানে ওটা ওটা করার মানে কি হচ্ছে, দেখ, দেখ এই যে যে এই যে যে মানে ওটা কিরকম করা আছে জানিস, দেখ যদি আমি ছবি এঁকে দেখাই, এরকম যদি আমি ধরি এখানে জল আছে বা কোনো হচ্ছে সার বীজ যাই হোক দিয়ে রেখেছে, এখানে একটা পাইপ লাগানো থাকে তাই না, স্প্রে দেখেছিস তো, একটা পাইপ, ছোট্ট সরু পাইপ কিন্তু থাকে এখানে, ঠিক আছে। আর এইটার সঙ্গে কি হয়, এরকম একটা বড় সিরিঞ্জের মতো জোড়া থাকে, এইখানে হচ্ছে ছোট মুখ করা থাকে, আর এইখানটায় কি থাকে, একটা হাতলের মতো দেওয়া থাকে। আমরা কি করি, এটাকে ঠেলি, তাই তো, ঠেললে কি হবে, এখানে ঠেললে কি হবে, বায়ুটা জোরে চলতে শুরু করবে, বায়ু প্রবাহ যদি বেশি হয় এখানে কি হবে, চাপ কমে যাবে, চাপ কমে গেলে কি হচ্ছে, এখানে চাপ কম, এখানে চাপ বেশি, জল এই পাইপ দিয়ে উপরে উঠে আসবে, উঠে আসবে, আর এখান থেকে আমি যদি এরকম হচ্ছে ঠেলি একে কি হবে, ওইটা ফোয়ারার মতো হয়ে বেরিয়ে চলে যাবে, ওটা হয়ে গেল স্প্রে, ঠিক আছে। তাহলে কি লিখবি, হ্যাঁ, হ্যাঁ, এখানে উদাহরণ কি লিখবি, জল কীটনাশক, লেখ জল কীটনাশক, আর কি লিখবি, পারফিউম, পারফিউম ইত্যাদি স্প্রে করার কাজে, ইত্যাদি স্প্রে
করার কাজে স্প্রেয়ার যন্ত্রে, ঠিক আছে, স্প্রেয়ার যন্ত্রে বার্নৌলির নীতি প্রয়োগ করা হয়। ঠিক আছে, বার্নৌলির নীতি কি করা হয়? প্রয়োগ করা হয়। স্প্রেয়ার যন্ত্রে বার্নৌলির নীতি প্রয়োগ করা হয়। ঠিক আছে, এইখানে বার্নৌলির নীতি শেষ হয়ে গেল। ঠিক আছে, কমপ্লিট না। এরপরে স্থিতিস্থাপকতা বাকি আছে, আজকেই মোটামুটি শেষ হয়ে যাবে, খুব একটা বেশি নয়। অঙ্কগুলো দু একটা চেষ্টা করছি করার, যদি বাকি থাকে পরে কেটে হবে। ঠিক আছে, আপাতত শেষ হচ্ছে এটা আজকের। দেখ, স্থিতিস্থাপকতা কি আগে একটু বুঝতে হবে। স্থিতিস্থাপকতা, তোরা স্প্রিং কখনো টেনেছিস? স্প্রিং টেনে ছেড়ে দিলে কি হয়? আবার যেমনকে তেমন চলে আসে, হয়েছে? আবার কখনো দেখেছিস যে স্প্রিংকে চিপে ছেড়ে দিলে যেমনকে তেমন চলে আসে? আচ্ছা ভাব, একটা স্প্রিং, মানে আগে সেই ছিল না যে ওই টেপা পেন ছিল না, তার যে স্প্রিং, আচ্ছা যদি স্প্রিংটাকে আমি একটু টেনে ছেড়েছি আগের পজিশনে চলে এসছে, যদি অনেক বেশি টেনি কি হবে? অনেকটা সেরকম হয়ে থেকে যাবে। ঠিক আছে, তো এখানে ব্যাপার হচ্ছে কি, প্রত্যেকটা বস্তুতে আমি যখন ধর এটা যদি স্প্রিং বলি, টুকবি না কেউ, ঠিক আছে, স্প্রিং বলি, আমি যদি একে টানি তাহলে কি হচ্ছে, টেনে যদি ছেড়ে দিই এ তার আবার মানে টানলে কি হবে, এটা বড় আকারের হয়ে গেল। এখন আমি ছেড়ে দিলে কি হবে, ও আবার আগের অবস্থানে ফিরে আসবে। আচ্ছা আগের অবস্থানে ফিরে আসছে কেন? এটা আগের অবস্থানে ফিরে আসবে কেন? নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে এইরকম একটা বল তৈরি হয়েছে, তাই না? মানে আমি টানলাম এদিকে, দু সাইডে টানলাম, এদিকে টানলাম, এটা হচ্ছে কি, আমি যে বল দিয়ে টেনেছি এটা হচ্ছে কি প্রযুক্ত বল, তাই না? এটা হচ্ছে প্রযুক্ত বল, যে বল দিলে ওটা বড় হয়েছে, ঠিক আছে, প্রসারিত হয়েছে। এবারে একে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, প্রযুক্ত বল এটা হচ্ছে। এবার আমি যখন একে টেনে ছেড়ে দিচ্ছি, এর মধ্যে একটা বল এইদিকে নিশ্চয়ই তৈরি হয়েছে, যার জন্য এ কি করবে, আবার আগের অবস্থানে ফিরে আসবে। এই যে বলটা যেটা এইরকম ভাবে তৈরি হয়েছে, এটাকে কি বলে? অভ্যন্তরীণ বল। কি বলে? অভ্যন্তরীণ বল। এই অভ্যন্তরীণ বলটা বুঝতেই পারছিস যে বস্তুর ওপরে যেদিকে প্রযুক্ত বল হয়েছে ঠিক তার উল্টো দিকে হচ্ছে। এদিকে লক্ষ্য করবি, যদি আমি বলতাম যে আমি স্প্রিংটাকে, যদি আমি বলতি যে স্প্রিংটাকে আমি এরকম করে চেপে দিয়েছি, তার মানে কি এটা আমার প্রযুক্ত বল, হ্যাঁ, এটা হচ্ছে প্রযুক্ত বল। এখন কি হবে, স্প্রিংটা ছোট হয়ে যাবে। এবার ছেড়ে দিলে কি হবে, এই স্প্রিংটা কি হবে, তার আগের অবস্থানে চলে যাওয়ার চেষ্টা করবে, মানে অভ্যন্তরীণ বলটা তখন কি হচ্ছে, বাইরের দিকে। মানে যখন আমি টানলাম প্রযুক্ত বল বাইরের দিকে, অভ্যন্তরীণ বল কি হচ্ছে, অভ্যন্তরীণ বল কি হচ্ছে, ভেতরের দিকে। এবার যখন আমি স্প্রিংটাকে চিপে দিচ্ছি তখন কি হচ্ছে, প্রযুক্ত বল ভেতরের দিকে, তখন অভ্যন্তরীণ বল হবে কি, বাইরের দিকে। মানে কি হচ্ছে, যে বলটা একে তার আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে চাইছে ওটা হচ্ছে কি, ওর হচ্ছে অভ্যন্তরীণ বল। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ বল সবসময় কি হচ্ছে, প্রযুক্ত বলের বিপরীত দিকেই হবে। মানে আমি যাকে টানবো অভ্যন্তরীণ বল কি হবে, ভেতরের দিকে হবে, যাতে ও ছেড়ে দিলে আগের অবস্থানে ফিরে আসে। আমি যাকে কাকে হচ্ছে, আমি যদি কাউকে হচ্ছে চেপে দিই তাহলে ছোট হচ্ছে, তাহলে ও কি করবে, এই বলটাকে সরানোর পরে ও কি করবে, আগের অবস্থানে ফিরে যেতে চাইবে, তার মানে অভ্যন্তরীণ বল কি হবে, বাইরের দিকে হবে। ঠিক আছে, অভ্যন্তরীণ বল মানে ওই বস্তুটার ভেতরে তৈরি হয়েছে বলে। ঠিক আছে, অভ্যন্তরীণ মানে ভেতরে তৈরি হয়েছে বলটা। আচ্ছা, এবারে তাহলে স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা হচ্ছে কি না, বস্তুর একটা ধর্ম। এই যে কোনো বস্তুকে আমি তার তার হচ্ছে কি আকৃতির পরিবর্তন, আকারের পরিবর্তন করলাম, করলে
তারপরে যে তার সেই আগের অবস্থায় ফিরে আসার যে ধর্ম, সেটাই হচ্ছে কি স্থিতিস্থাপকতা। বোঝা গেল? আমি কারোর আকৃতি পরিবর্তন করতে চাইছি, আকৃতি আমি টেনে ছেড়ে দিলাম, সেটা তার আগের অবস্থানে ফিরে আসতে চাইছে, এই যে ধর্ম, এটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা ধর্ম। প্রত্যেক পদার্থের মধ্যে কি স্থিতিস্থাপকতা ধর্ম থাকবে? থাকবে না। যেমন আমি যদি একটা কাদাকে যদি আমি কাদার হচ্ছে লাড্ডুকে যদি আমি টেনে রেখে দিই, ও কিন্তু আগের অবস্থানে ফিরবে না। ঠিক আছে? তো লেখ স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কাকে বলে, বা স্থিতিস্থাপকতা হেডিং দিয়ে ওটা লিখতে হবে। ঠিক আছে? স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা। ঠিক আছে? স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা কি? একটা স্থিতিস্থাপকতা হচ্ছে কি বস্তুর একটা ধর্ম। ঠিক আছে? কি লিখবো? যে ধর্মের ফলে, যে ধর্মের ফলে কোনো বস্তু, কোনো বস্তু, কোনো বস্তু বাহ্যিক প্রতিমিত, বাহ্যিক প্রতিমিত বলের ক্রিয়ায়, প্রতিমিত বলের ক্রিয়ায় বলছি, বাহ্যিক প্রতিমিত বলের ক্রিয়ায়, ক্রিয়ায় সেটির আকার বা আয়তন, সেটির আকার বা আয়তন, বা উভয়ের পরিবর্তনের, উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয়, প্রচেষ্টাকে বাধা দেয়। ঠিক আছে? প্রচেষ্টাকে বাধা দেয়। ও বাহ্যিক বল অপসারিত হলে সেটি পূর্বের আকার ও আয়তন ফিরে পায়। ঠিক আছে? কমা, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে, স্থিতিস্থাপকতা বলে। ঠিক আছে? আগে লিখে নে, পুরোটা মানে বুঝতে হবে একটু একটু করে। ঠিক আছে? কি লেখা আছে? যে ধর্মের ফলে কোনো বস্তু বাহ্যিক প্রতিমিত, প্রতিমিত কথার মানে কি? বাহ্যিক প্রতিমিত বলের ক্রিয়ায় সেটির আকার বা আয়তন বা উভয় পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয়। এর মানে কি? এইদিকে দেখা, আমি স্প্রিংটাকে যখন বাইরের দিকে টানতে চাইছি, এর ভেতরে একটা অভ্যন্তরীণ বল তৈরি হচ্ছে, যেটা কি করবে, এই স্প্রিংটাকে মানে আমি যে বড় করতে চাইছি তাকে বাধা দেবে। ঠিক আছে? তাহলে বাহ্যিক বল এটা, ওকে প্রতিমিত, প্রতিমিত বলতে কি এই বলটাকে শূন্য করতে চাইবে, মানে এই বলটাকে কাজ করতে দেবে না। কি বলা আছে? যে ধর্মের ফলে কোনো বস্তু বাহ্যিক প্রতিমিত বলের ক্রিয়ায়, মানে এই যে যে বাহ্যিক বলটা প্রয়োগ হয়েছে, অভ্যন্তরীণ বল তৈরি হয়েছে, তাহলে কি করবে, এই অভ্যন্তরীণ বলটা কি করবে, সেটির আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে কি করবে, বাধা দেয়। তারপরে কি বলা আছে? বাহ্যিক বল অপসারিত হলে, মানে এই বলটা যদি আমি নিয়ে নিই, এই বলটা যদি অপসারিত করে দিই, তাহলে সেটি পূর্বের আকার ও আয়তন ফিরে পায়। এই যে যে ধর্ম, এটাকে বলছে স্থিতিস্থাপকতা। বুঝা গেছে? কারোর অসুবিধা? এবারে কথা হচ্ছে যে, বল রাবার আর ইস্পাতের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক? মানে ইলাস্টিক যদি আমি বলি, স্থিতিস্থাপকের ইংরেজি হচ্ছে ইলাস্টিক। আমরা বলি না রাবারকে দেখে, রাবারকে নিয়ে টানি, টেনে বলি দেখেছিস কত ইলাস্টিক। আমরা সাধারণ কথায় যেরকম বলি যে রাবারকে বেশি টানছি, ছেড়ে দেব, দিলে আবার চলে আসবে, মানে রাবারকে বেশি টেনে ফেলছি, মানে
রাবার বেশি ইলাস্টিক, লোহাকে টানতে পারছি না মানে লোহা কম ইলাস্টিক। এটা কিন্তু আমরা সাধারণ কথাতে বলি, কিন্তু ফিজিক্সের ভাষাতে, ভৌতবিজ্ঞানের ভাষাতে কি, যে ধর্মের জন্য কি হচ্ছে, আকার বা আয়তন বা উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয়। এবার বল, রাবারকে যদি আমি টানতে চাই, রাবার কিন্তু খুব সহজে প্রসারিত হয়ে যাবে, কিন্তু ইস্পাতকে টানতে চাইলে খুব সহজে প্রসারিত হবে না। মানে কে বেশি বাধা দিচ্ছে এখানে? ইস্পাত। তাহলে বিজ্ঞানের ভাষাতে কিন্তু ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, কেন কি ইস্পাত বেশি বাধা দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? লেখ রাবার, এটা একটু স্টার দিয়ে লিখে রাখ। রবার ও ইস্পাতের মধ্যে, এটা শর্ট কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে, যে রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির স্থিতিস্থাপকতা বেশি। রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, স্থিতিস্থাপকতা বেশি। ঠিক আছে, আচ্ছা একটু আগে যে বললাম যে আমি একটা স্প্রিংকে টানছি, টেনে ছেড়ে দিচ্ছে, আগের অবস্থায় আসছে, এরপরে আমি আরেকটু বেশি করে টানলাম, ছেড়ে দিলাম, তাও আগের অবস্থাতে আছে, তারপরে এমন বেশি করে টানলাম ও আর আগের অবস্থায় সেই পুরো আকারটা ফিরে পাচ্ছে না, একটু মানে কি করব, একটু যেন স্প্রিংটা মানে সরে গেছে আর কি, মানে ওর মধ্যে একটা বিকৃতি তৈরি হয়ে গেছে, ঠিক মানে আগে যেমন স্প্রিং ছিল সেরকম পুরো আকারটা ফিরে পায়নি। তার মানে এখানে কি বলা যেতে পারে, যে নিশ্চয়ই প্রযুক্ত বলের একটা সীমা আছে, তাই না? প্রযুক্ত বলের একটা সীমা আছে, মানে আমি যে ইস্পাত মানে স্প্রিংটা ব্যবহার করছি, দেখা গেল তাকে আমি সর্বোচ্চ 10 নিউটন বল প্রয়োগ করলে, তাকে প্রসারিত করলে, ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে, 10-এর চেয়ে বেশি মানে 12, 13, 15 নিউটন যদি বল প্রয়োগ করি, তাকে ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আগের অবস্থায় ফিরে আসছে না। তো এই যে যে সর্বোচ্চ একটা বলের মান, যেটা প্রয়োগ করার পরে বস্তুটাকে ছেড়ে দিলে সেটা আগের অবস্থায় ফিরে আসছে, তাকে বলবো কি স্থিতিস্থাপক সীমা। মানে কি, বস্তুটা এই প্রযুক্ত বল পর্যন্ত স্থিতিস্থাপকতা ধর্মটা ঠিকঠাক করে পালন করছে, আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে কি হবে এখন? লেখ স্থিতিস্থাপক সীমা, এমনি হেডিং দিয়ে, মানে এগুলো কিরকম করে লেখা হচ্ছে বলতো, যে স্থিতিস্থাপক সীমা কাকে বলে, এরকম আর কি। স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সীমা লিখবো যে প্রযুক্ত বলের যে সীমা পর্যন্ত, প্রযুক্ত বলের যে সীমা পর্যন্ত পর্যন্ত বল বল অপসারণের পর অপসারণের পর পর বিকৃত বস্তু পুনরায় পূর্বের আকার, পুনরায় পূর্বের আকার ও আয়তন সম্পূর্ণরূপে ফিরে পায়, সম্পূর্ণরূপে ফিরে পায়, ফিরে পায়। ঠিক আছে, বলের সেই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। ঠিক আছে, হ্যাঁ, মানে স্থিতিস্থাপক সীমা হচ্ছে কি একটা বল, ঠিক আছে, অত বল পর্যন্ত বস্তুটা কি হচ্ছে, ওই বল প্রয়োগ করার পরে যদি ছেড়ে দিই, বস্তুটা কি হবে, তার আগের অবস্থানে ফিরে আসবে এবং সম্পূর্ণরূপে যেমন আকার ছিল এবং যত আয়তন ছিল সেই রূপে ফিরে আসবে। ঠিক আছে, বোঝা গেছে? স্থিতিস্থাপক সীমা নিয়ে কারোর অসুবিধা আছে? প্রযুক্ত কি বলছে, প্রযুক্ত বলে যে সীমা পর্যন্ত
বল অপসারণের পর বিকৃত বস্তু পুনরায় পূর্বের আকার ও আয়তন সম্পূর্ণরূপে, কথাটা লিখতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ নিচে আন্ডারলাইন করছি, সম্পূর্ণরূপে ফিরে পায় বলের সেই সীমাটাকে কি বলছি? স্থিতিস্থাপক সীমা। এবার ধর একটা বস্তুকে আমি যত বল প্রয়োগ করি না কেন তার কিন্তু আকার বা আয়তনের কোনো আমি পরিবর্তন করতে পারছি না, তাহলে সেই বস্তুটা কি হবে? মানে যত বল প্রয়োগ করি না কেন সে কি হবে? তার আগের অবস্থানে ফিরে আসবে। তাহলে সেটাকে আমি কি বলবো? পূর্ণ স্থিতিস্থাপক বলবো, পূর্ণ স্থিতিস্থাপক। এরকম বস্তু হওয়া সম্ভব? যত বল প্রয়োগ করি না কেন বস্তুটা তার আগের অবস্থানে ফিরে আসবে, এরকম বস্তু হওয়া সম্ভব নয়, ঠিক আছে? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বাস্তবে সম্ভব নয়, ঠিক আছে? পূর্ণ স্থিতিস্থাপক মানে কি? আমি কোনো বস্তুকে যত বল প্রয়োগ করি না কেন সেটা তার আগের অবস্থানে ফিরে আসবে। যদি কোনো ভঙ্গুর বস্তু হয় তাকে আমি বল প্রয়োগ করলে কি হবে? সে ভেঙে যাবে। বা যদি ইলাস্টিক বস্তু হয় তাহলে কি হবে? সে তার আকারের পরিবর্তন হবে, টানলে ধরো সরে গেল, আবার আগের অবস্থায় ফিরে আসবে। সে যত বল প্রয়োগ করি না কেন একটা সময় তো আসবে তার আকৃতির পরিবর্তন হবে অথবা ভেঙে যাবে, যেটা হোক একটা হবে। তাহলে সব বস্তু কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক নয়, কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর সংজ্ঞা লিখতে হবে, ঠিক আছে? লেখ, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? নে কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? এর উত্তর কি লিখবো? যে বাহ্যিক প্রতিমিত বলের, বাহ্যিক প্রতিমিত বলের যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য প্রযুক্ত বল অপসারণের পর, প্রযুক্ত বল অপসারণের পর, অপসারণের পর বিকৃত বস্তু, বিকৃত বস্তু যদি তার পূর্বের আকার ও আয়তন সম্পূর্ণরূপে ফিরে পায়, বাহ্যিক প্রতিমিত বলের যে কোনো মানের জন্য প্রযুক্ত বল অপসারণের পর বিকৃত বস্তু যদি তার পূর্বের আকার ও আয়তন সম্পূর্ণরূপে ফিরে পায় তবে সেই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে, স্থিতিস্থাপক বস্তু বলে, ঠিক আছে? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে, ঠিক আছে? এবার কি লিখবো? বাস্তবে এরকম কোনো বস্তু পাওয়া যায় না, বাস্তবে এমন কোনো, হ্যাঁ, বাস্তবে এমন কোনো বস্তু পাওয়া যায় না। মানে এটা লেখার মানে কি? যে কোশ্চেন দিল যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর একটি উদাহরণ দাও, কি লিখবি? উদাহরণ কি উদাহরণ লিখে দেবে। ওখানে কি লিখতে হবে? যে বাস্তবে কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু নয়, ঠিক আছে? আচ্ছা, এবার হেডিং লে যে স্থিতিস্থাপকতার উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, স্থিতিস্থাপকতার উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, ঠিক আছে? স্থিতিস্থাপকতার উপর বিভিন্ন, স্থিতিস্থাপকতার উপর বিভিন্ন বিষয়ের প্রভাব। এটা বইতে লেখা আছে, আমি জাস্ট বলে দিচ্ছি, একটু পড়ে নিস, বইতে লিখে নিস, ঠিক আছে? স্থিতিস্থাপকতার উপর বিভিন্ন বিষয়ের কি কি প্রভাব আছে?
যে অপদ্রব্য মেশালে কোনো ধাতুর স্থিতিস্থাপকতা বিশুদ্ধ ধাতুর তুলনায় আলাদা হয়, ঠিক আছে। মানে অপদ্রব্য বলতে কি, আমি ধরো শুধু লোহা ছিল, তো লোহার সঙ্গে কোনো কিছু মিশিয়েছি, ঠিক আছে, তাহলে সেটার কি হবে, স্থিতিস্থাপকতা আলাদা হবে। আচ্ছা, বারবার যদি কোনো বস্তুকে আমি বিকৃত করি, ধর একটা লোহাকে, এইদিকে থাকা একটা লোহাকে যদি আমি বারবার হচ্ছে মুড়ছি, ঠিক আছে, এদিকে মুড়লাম আবার সোজা করলাম, আবার মুড়লাম আবার সোজা করলাম, দেখেছিস কোন একটা তারকে বারবার এরকম বেঁকে বেঁকে কি হয়, ভেঙে ফেলি আমরা একটা সময়, তাই না? তার মানে কি, বারবার বাঁকানোর ফলে কি হয়, তার স্থিতিস্থাপকতা হ্রাস পেয়ে যায়। উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা হ্রাস পায়, ঠিক আছে, কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে ইনভারের স্থিতিস্থাপকতার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসবো কি না বিকৃতি, তারপরে চলে আসবো পীড়ন, পীড়নের পরে হচ্ছে কি না হুকের সূত্র, ইয়ং গুণাঙ্ক করলে শেষ হচ্ছে, ঠিক আছে। তাহলে লিখবো কি না বিকৃতি, ঠিক আছে, বিকৃতি। বিকৃতি হচ্ছে অ্যাকচুয়ালি কি, আমি বিকৃতি বলছি, দেখ কিরকম, দেখ ভালো করে বুঝবি, সবাই এদিকে তাকাবি, ঠিক আছে। বিকৃতি কি হচ্ছে, বইতে যা আছে আছে আগে বলছি, দেখ, ধর, শুনবি কিন্তু সবাই তাকাবি, কি বলছি, ধর এটা একটা দণ্ড আছে, এর ধর দৈর্ঘ্য আছে কত, 5 সেন্টিমিটার, হয়েছে, এই দণ্ডটার দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার। আমি একে টানতে এর দৈর্ঘ্য কত হয়ে গেল, কত, 7 সেন্টিমিটার, হয়েছে, দেখছিস তো, 7 সেন্টিমিটার। তাহলে বল এর দৈর্ঘ্য কত বাড়লো, দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, 7 থেকে 5 গেলে 2 সেন্টিমিটার, হয়েছে। এখন আমি যদি বলি একক দৈর্ঘ্যে কত দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, একক দৈর্ঘ্যে কত দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে বলতে, 5 সেন্টিমিটার যখন দৈর্ঘ্য ছিল, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত, 2 সেন্টিমিটার, তাই না? মানে আমি যদি 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো তার নেই, তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত, 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে 2 সেন্টিমিটার। একে দৈর্ঘ্য 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 2 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, 2/5, এটাকেই বলছে কি, দৈর্ঘ্য বিকৃতি। বিকৃতি মানে কি, কতটা বৃদ্ধি হয়েছে বা কতটা হ্রাস পেয়েছে বাই প্রাথমিক যেটা ছিল। এবার দেখ, যদি আমি বলি যে কারোর আয়তন, ধর এটা হচ্ছে একটা বস্তু, এর আয়তন ধর আছে কত, এর আয়তন আছে 10 সেমি কিউব। আমি একে কি করলাম, মানে হচ্ছে একে আমি কি করলাম, ধর প্রসারিত হয়েছে, এর আয়তন বৃদ্ধি হয়েছে কত, ধর এটা হয়েছে কত, আয়তন হয়েছে কত না 12 সেন্টিমিটার, কত হয়েছে 12 সেন্টিমিটার। তাহলে এখানে কি করব, আয়তন কত বেড়েছে, 2 সেন্টিমিটার কিউব, প্রথমে কত ছিল, 10 সেন্টিমিটার কিউব। এটা হলো কি আয়তনের বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন। যদি আমি ক্ষেত্রফলের করতাম তাহলে কি করতাম, ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল। এই যে যে ব্যাপারটা, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতির সংজ্ঞা লেখ, বিকৃতির সংজ্ঞা লেখ, লেখ, বস্তুর দৈর্ঘ্য কমা আকার বা আয়তন, বস্তুর দৈর্ঘ্য কমা আকার বা আয়তন, বস্তুর দৈর্ঘ্য কমা আকার বা আয়তন, 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 বস্তুর দৈর্ঘ্য কমা আকার বা আয়তনের প্রাথমিক মানের তুলনায় যে আনুপাতিক, যে আনুপাতিক পরিবর্তন হয়, যে আনুপাতিক পরিবর্তন হয়, ঠিক আছে, যে আনুপাতিক পরিবর্তন হয় তা হলো বিকৃতির পরিমাপ, ঠিক আছে।
তাকে বিকৃতি বলে, বিকৃতির পরিমাপ অসুবিধা নেই, ঠিক আছে, তা হলো বিকৃতির পরিমাপ। হয়েছে? মানে আমি কোনো কিছু জিনিসকে যদি আমি টেনে বড় করি, সেটা হলো কি বিকৃতি করা, ঠিক আছে, সেটা বিকৃতি করা, কিন্তু বিকৃতির পরিমাপটা আমরা এরকম করে করব, ঠিক আছে। তাহলে লেখ বিকৃতি সমান কি লিখবো, বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন। কি লিখবো, বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তনের কি লিখবো, পরিবর্তন। পরিবর্তন মানে কি, কতটা বেড়েছে বা কমেছে, পরিবর্তন বাই বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য বা আকার বা কি হবে, আয়তন। তাহলে উপরে কি হচ্ছে, এই উপরে কি হচ্ছে, কতটা হচ্ছে কি পরিবর্তন হয়েছে, আর নিচে কি হচ্ছে, প্রাথমিক যে মানটা ছিল, ঠিক আছে। এবারে বল, এবার বল বিকৃতির কোনো একক থাকবে? থাকবে না। কেন? দৈর্ঘ্য, ধর দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন একক ধরো সেন্টিমিটার আসবে, ডিভাইডেড বাই দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, সেন্টিমিটার কেটে যাবে না, তাহলে কি বলবো, বিকৃতির, বিকৃতির কোনো একক নেই, ঠিক আছে, বিকৃতির কোনো একক নেই। আর কি হচ্ছে, মাত্রাও নেই, এবং মাত্রাও নেই, একক নেই, মাত্রাও নেই, ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মনে করে নেব, তুই না দিলেও নিয়ে নেব, ঠিক আছে। যত টাকা আছে নিয়ে নেবো। কত টাকা দিচ্ছিস? 300 টাকা দিচ্ছিস, সারা বছরের একসঙ্গে দিয়ে দে। এরপরে লেখ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পীড়ন লিখছি, হ্যাঁ, পীড়ন ইংরেজি হচ্ছে কিনা স্ট্রেস, ঠিক আছে। আর আগে যে হচ্ছে বিকৃতি ছিল, সেটাকে ইংরেজিতে কি বলে, স্ট্রেন বলে, স্ট্রেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কি বলছি দেখ, ধর আমি এখান থেকে একটা, ধর এখান থেকে আমি একটা হচ্ছে কিনা রডকে ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে, এখান থেকে আমি একটা রডকে ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে আমি এটাকে আমি একটা প্রযুক্ত বল দিচ্ছি, ঠিক আছে, এফ, এফ বল দিয়েছি, কি দিয়েছি, এফ বল প্রযুক্ত করেছি, এটা হচ্ছে কি প্রযুক্ত বল। নিচের দিকে দিয়েছি, আমি কোনো জিনিস ঝুলিয়ে দিতে পারি, প্রযুক্ত বল। এবারে এর হচ্ছে কি না এরিয়া, ঠিক আছে, এর হচ্ছে কি ক্ষেত্রফল আছে, হয়েছে। এবারে এই যদি প্রযুক্ত বল হয় নিচের দিকে, তাহলে কি হচ্ছে, এই বস্তুটা, এই বস্তুটার উপরে অভ্যন্তরীণ বল কি হবে, উপরের দিকে হবে, তাই না। প্রযুক্ত বল যদি নিচের দিকে হয়, তাহলে এর উপরে যে এর ভেতরে যে অভ্যন্তরীণ বলটা তৈরি হয়েছে, সেটা ভেতরের দিকে। তো এই যে যে অভ্যন্তরীণ বলটা তৈরি হয়েছে, সেটা একক ক্ষেত্রফলে কত হয়েছে, সেটা হচ্ছে কি পীড়ন, ঠিক আছে, সেটা হচ্ছে কিনা পীড়ন। তাহলে কি লিখবো, লেখ, এক বস্তুর, বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে, বস্তুর তলের প্রতি একক, একক ক্ষেত্রফলে, বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে, ক্ষেত্রফলে, ঠিক আছে, উদ্ভূত, উদ্ভূত, উদ্ভূত প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে, মানে কি,
এটা হচ্ছে কি ক্ষেত্রফল। এখানে যে প্রতিক্রিয়া বল, আচ্ছা অভ্যন্তরীণ বলকে কিন্তু প্রতিক্রিয়া বল বলে, ঠিক আছে। এবারে বল এই যে যে প্রতিক্রিয়া বলটা তৈরি হয়, মানে অভ্যন্তরীণ বল যেটা তৈরি হয়, সেটা কি হয়, প্রযুক্ত যে বলটা দেই না তার সমান এবং বিপরীত হয়, ঠিক আছে। মানে যখন স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে তার সমান ও বিপরীত হয়। তাহলে আমি কি লিখতে পারি, পীড়ন সমান, তাহলে আমরা কি বলবো যে যে নিউটনের নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, হ্যাঁ অনুযায়ী, অনুযায়ী তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি হচ্ছে, আমি যদি প্রযুক্ত বল এফ দেই তাহলে প্রতিক্রিয়া বল কি হবে, ওটাও এফ হবে। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি লিখবো, ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ক্রিয়া ও প্রতিক্রিয়া, ও প্রতিক্রিয়া কি হয়, সমান ও বিপরীত, সমান ও বিপরীত হয়। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীত হয়। তাহলে এখান থেকে কি লিখবো, যে যে প্রযুক্ত বল সমান কি হবে, প্রতিক্রিয়া বল, তাই না। যে বলটা প্রযুক্ত বল সমান প্রতিক্রিয়া বল। তবে এটাকে কিন্তু সূত্রের মধ্যে লেখার দরকার নেই, ঠিক আছে, এটাকে জাস্ট আমরা জেনে রাখলাম, ঠিক আছে। তাহলে পীড়ন আমরা কি বলতে পারি, যে পীড়ন সমান কি লিখবো, প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল বাই কি হবে, ক্ষেত্রফল, প্রতিক্রিয়া বল বাই কি লিখবো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, দেখ প্রতিক্রিয়া বল যেটা সেটাই হচ্ছে কি প্রযুক্ত বল, কেন কি যেটা প্রযুক্ত বল তারই সমান কি হচ্ছে, প্রতিক্রিয়া বল হচ্ছে। তাহলে পীড়নকে আমরা কি লিখেছি, বস্তুর প্রতি বস্তুর তলের, হ্যাঁ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই যে যে কেটেছি না ওটাই, ঠিক আছে। তাহলে এখানে প্রতিক্রিয়া বলটাকে আমি কি লিখবো, প্রযুক্ত বল, প্রযুক্ত বল বাই কি লিখবো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রযুক্ত বলকে আমরা এফ বলি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ বলি, ঠিক আছে। তাহলে বল পীড়ন, পীড়ন মানে কি হলো, বল বাই ক্ষেত্রফল হলো না, পীড়ন মানে কি হলো, বল বাই ক্ষেত্রফল হলো। তাহলে পীড়নের সিজিএস একক কি হবে, পীড়নের সিজিএস একক হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই একক হবে কি নিউটন পার মিটার স্কোয়ার, তাই না। কেন, বলের, বল বাই ক্ষেত্রফল, বলের সিজিএস একক কি ডাইন, আর ক্ষেত্রফলের সিজিএস একক কি হবে সেন্টিমিটার স্কোয়ার, বল বাই ক্ষেত্রফল হলো এটা। এর মাত্রা কি হবে, মাত্রা, তাহলে পীড়নের মাত্রা কি হবে, পীড়নের মাত্রা হবে কি না, বলের মাত্রা, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর নিচে হচ্ছে কি ক্ষেত্রফল মানে এল স্কোয়ার, ঠিক আছে। আর বলা যাবে না, এগুলো অনেকবার বলা হয়েছে। এম এল টু দি পাওয়ার কত ছিল, ওপরে ছিল 1, নিচ থেকে যাবে 2, হয়ে যাবে -2, এটা হয়ে যাবে কত, টি টু দি পাওয়ার -2, তাহলে হচ্ছে কত, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আচ্ছা আমরা চাপ, চাপ মানে কি জানতাম, বল বাই ক্ষেত্রফল, চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল, কি বলছি দেখ, তাহলে কি বললাম, পীড়নের যে একক আর মাত্রা এলো, চাপের একক আর মাত্রাও কিন্তু একই আসবে, তাই না। কেন, চাপ মানেও কি বল বাই ক্ষেত্রফল, তাহলে কি বলবো, চাপের, চাপের একক ও মাত্রা এবং পীড়নের একক ও মাত্রা একই হয়, তাই না। চাপের একক ও মাত্রা আর পীড়নের একক ও মাত্রা কি হবে, একই হয়, একই হবে। কেন, চাপ মানেও বল বাই ক্ষেত্রফল, পীড়ন মানেও বল বাই ক্ষেত্রফল হচ্ছে, ঠিক আছে।
এবার লিখবো কি হুকের সূত্র, হুক, ঠিক আছে। হুক হচ্ছে কি একজন বিজ্ঞানীর নাম। হ্যাঁ, হুকের সূত্র পরীক্ষাতে দেবে, লিখে রেখে দে। হুকের সূত্র লেখ, স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সীমার মধ্যে মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তার মানে আমরা কি লিখতে পারি, পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাই না? পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে আমি এখানে কি লিখবো, পীড়ন সমান কিছু একটা ধ্রুবক গুণিতক কি লিখবো, বিকৃতি। আমরা সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে দিতে গেলে কি করি, একটা ধ্রুবক চিহ্ন নিয়ে আসি। তাহলে পীড়ন বাই বিকৃতি সমান কি আসছে, ধ্রুবক। হ্যাঁ, ধ্রুবক হিসাবে জি নিয়ে আসা, ঠিক আছে। এবার এখান থেকে কি বলবো, এই ধ্রুবককে কি বলে, এই ধ্রুবককে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এই ধ্রুবককে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, পীড়ন বাই বিকৃতি মানে কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে। তাড়াতাড়ি লেখ। হ্যাঁ, স্থিতিস্থাপক গুণাঙ্ক, গয়হস্য দন্তনায়কার উনাঙ্ক, এই ধ্রুবককে কি বলে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে, ঠিক আছে। ঠিক আছে, হয়েছে। তাহলে কি বলছে, পীড়ন বাই বিকৃতিটাকে কি বলছে, ধ্রুবক, এটাকে কি বলছি, একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবারে একটা জিনিস লক্ষ্য কর, ধর এই আমি একটা তার এখানে আছে না, এদিকে লক্ষ্য করবে, এটা হচ্ছে কি একটা রড আছে, এর দৈর্ঘ্য কত আছে এল, এর দৈর্ঘ্য আছে কত এল। আমি একে এফ বল প্রয়োগ করতে এর দৈর্ঘ্যটা বেড়ে গেল, কত বেড়ে গেল, একটু, এর দৈর্ঘ্যটা বেড়ে গেল, ধর একটু বেড়ে গেছে, ঠিক আছে। বেড়ে গেছে কত, আমি ধরলাম ডেল্টা এল, ঠিক আছে। আমি ধর, আচ্ছা বেড়ে গেছে, যেটা বেড়ে গেছে সেটাকে আমি স্মল এল বলছি, ঠিক আছে। আগে থেকে যে দৈর্ঘ্যটা ছিল সেটা ক্যাপিটাল এল, যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে কি স্মল এল। আর এখানে ক্ষেত্রফল কত ছিল এ, হ্যাঁ হয়েছে। তাহলে বল বিকৃতি কত হবে, বিকৃতি মানে কি, দৈর্ঘ্য বৃদ্ধি কত এল, প্রাথমিক দৈর্ঘ্য কত ক্যাপিটাল এল। আচ্ছা, পীড়ন কত হবে, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, হয়েছে, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এই যে যে দৈর্ঘ্য বৃদ্ধি, এই যে যে দৈর্ঘ্য বৃদ্ধি বাই দৈর্ঘ্য করা হয়েছে না, এটাকে কি বলে, অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য কি বলবো, অনুদৈর্ঘ্য বিকৃতি, মানে কি হচ্ছে, দৈর্ঘ্য বরাবর হয়েছে না, অনুদৈর্ঘ্য বিকৃতি, হ্যাঁ অবশ্যই। আর এই যে যে পীড়ন যেটা হচ্ছে এফ বাই এ, তাকে কি বলে, অনুদৈর্ঘ্য পীড়ন। অ্যাকচুয়ালি এখানে এই সাইডে লিখলে ভালো হতো, এটাকে লিখতাম অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি, দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি, এই যে যে ক্ষেত্রফলটা, অনুদৈর্ঘ্য পীড়ন, হয়েছে। তাহলে আমরা যে জানি, এক্ষুনি করলাম পীড়ন বাই বিকৃতি, তাই তো। পীড়ন বাই বিকৃতিটাকে একটা কি বললাম, ধ্রুবক বললাম না। হুম, যদি আমি বলি যে এই যে যে দৈর্ঘ্য টেনে বড় করছি,
সেক্ষেত্রে আমি কি লিখবো, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, তাই না? এইটাকে ভাগ করে যেটা আসবে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ইয়ং গুণাঙ্ক। কি বলি? ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক এখানেই শেষ হচ্ছে, আর একটু বাকি আছে, তবে আপাতত এখানেই হচ্ছে ইয়ং গুণাঙ্ক। স্প্রিং ধ্রুবক একটু বাকি আছে, তবে করাবো না আজকে, ঠিক আছে? তাহলে বল, অনুদৈর্ঘ্য পীড়ন কত হচ্ছে, এফ বাই এ, দৈর্ঘ্য বিকৃতি কত হচ্ছে, স্মল এল বাই ক্যাপিটাল এল। ইয়ং গুণাঙ্ককে আমরা কি বলি, ক্যাপিটাল ওয়াই। তাহলে কি হচ্ছে, বা ওয়াই সমান কি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই সমান কি হচ্ছে, এফ বাই ক্যাপিটাল এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল, ঠিক আছে? এটাকে কি বলে, ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক, দাঁড়া, ইয়ং গুণাঙ্ক কাকে বলে এটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা যদি আমি লিখি, কি লিখবো, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। তাহলে এটা লিখে শেষ করব। কি লিখবো, ইয়ং গুণাঙ্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তু লিখতে হবে, হ্যাঁ, স্থিতিস্থাপক সীমার মধ্যে, সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। বাড়িতে এই ইয়ং গুণাঙ্কের একক ও মাত্রাটা লিখে নিয়ে আসবে, ঠিক আছে? ইয়ং গুণাঙ্কের একক মানে সিজিএস এসআই, আর কি মাত্রা, এটা লিখে নিয়ে আসবে, ঠিক আছে? পরের দিন এই চ্যাপ্টারের উপরে মানে হচ্ছে অনুশীলনীর কিছু কিছু অঙ্ক করব, দিয়ে পরের চ্যাপ্টারে যাব, ঠিক আছে? আর এটার উপরে একটা পরীক্ষা হবে, এটা কার বই, ঠিক আছে? অনেক বেশি পড়া হয়ে গেছে আজকের।